আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের যেই মুভিটির ব্যাখ্যা করব সেই মুভিটির নাম ফির আই হাসিন দিলরুবা। এটি একটি থ্রিলার মুভি এবং এই মুভিটি 2024 সালে রিলিজ হয়েছে। এই মুভিটির আইএমডিবি রেটিং 5.8 আউট অফ 10। তো চলুন মুভিটির গল্পে প্রবেশ করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি মেয়ে বৃষ্টির রাতে দৌড়ে আসছে। সেই মেয়েটি হচ্ছে রানী। সে তার স্বামীর কাছ থেকে দৌড়ে পালাচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে পুলিশ স্টেশন আসে আর বলে, প্লিজ আমাকে বাঁচান, তা না হলে আমার স্বামী আমাকে মেরে ফেলবে। এরপরই সিন 2 মাস পেছনে চলে যায়, যেখানে নিউজে দেখাচ্ছিল যে আগ্রাতে যমুনা নদীতে কিছু রাক্ষসে কুমির ঘোরাফেরা করছে। কিছুক্ষণ পর আমরা অভিমন্যু নামের একজন কম্পাউন্ডারকে দেখি, যে একজন রুগীকে দেখতে এখানে এসেছে। তখন আমরা জানতে পারি যে রানী এই বাসাতেই থাকে। একটু পরে রানী সেখানে আসে আর অভিমন্যু রানীকে মুগ্ধ চোখে দেখতে থাকে। অভিমন্যু রানীকে পছন্দ করে, কিন্তু রানী তার বিউটি পার্লার নিয়ে বিজি থাকে। বোকাশোকা দেখতে অভিমন্যু কোনো না কোনো বাহানায় এখানে আসে রানীর সাথে দেখা করতে। তারপর রানী বিউটি পার্লারের জন্য বের হয়ে যায়, কিন্তু তার কিছু ডামি সেখানে রেখে চলে যায়। তারপর অভিমন্যু সেগুলো দিতে রানীর রিকশার পিছনে দৌড়ে তার পার্লারে পৌঁছে যায়। দৌড়াতে দৌড়াতে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারপর সে রানীকে সেগুলো দেয় আর রানী তাকে থ্যাঙ্কস বলে। রানী তাকে বলে, আপনি বাইরে অপেক্ষা করুন, আমি আসছি। এটা বলে সে পার্লারের ভিতরে চলে যায়। তারপর রানী পার্লারে গিয়ে বিজি হয়ে যায়, কিন্তু অভিমন্যু কোথাও যায় না। সে রানীর পার্লারের বাইরে অপেক্ষা করতে থাকে। বৃষ্টি হচ্ছিল, কিন্তু সে সেখানেই বসেছিল। রানী যখন দেখে সে সেভাবে সেখানে বসে আছে, তখন সে অভিমন্যুর জন্য ছাতা নিয়ে সেখানে যায়, যেখানে আমরা বুঝতে পারি যে অভিমন্যু রানীকে অনেক পছন্দ করে। তখন অভিমন্যু রানীকে বলে তার সাথে ফ্রাইডেতে মুভি দেখতে যেতে। রানী হ্যাঁ বলে দেয়। তখনই সেখানে আসে রিশু। সে এখান দিয়ে যাচ্ছিল, যে কিনা তার ভালোবাসার জন্য হাত পর্যন্ত কেটে ফেলে। আমরা এখানে বুঝতে পারি যে রিশু পুলিশের কাছে মরার নাটক করে রানীর সাথে সে আগ্রাতে লুকিয়ে আছে। তারা তাদের জীবন আবার এক করার জন্য তাদের পরিচয় লুকিয়ে আলাদা আলাদা থেকে কাজ করে টাকা জমাচ্ছে, যাতে তারা কোনোভাবে থাইল্যান্ড চলে যেতে পারে। রিশু গুড্ডু নামের এক ট্রাভেল এজেন্সির মালিকের কাছে যায়। সেখানে গুড্ডু রিশুকে বলে যে 2 মাসের মধ্যে তারা থাইল্যান্ড পৌঁছে যাবে। রিশু যেখানে থাকে তার মালিক একটি মেয়ে, যার নাম পুনম। এই পুনম রিশুকে অনেক ভালোবাসে। পুনম চায় যে কোনোভাবে তাদের দুজনের মধ্যে রিলেশনটা করতে, কিন্তু রিশু চায় না। তাই রিশু সবসময় পুনমের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে। তারপরের দিন রিশু রানীর সাথে দেখা করে। রিশু গুড্ডুর কথা রানীকে বলে আর বলে তারা 2 মাসের মধ্যে থাইল্যান্ড চলে যাবে। আর রানী সেখানে রিশুকে অভিমন্যুর কথা বলে, যে অভিমন্যু তার প্রেমে পুরো পাগল হয়ে গেছে। তারপর আমরা অভিমন্যুকে দেখি। আজকে ফ্রাইডে, আজকে রানীর সাথে অভিমন্যুর মুভি দেখতে যাওয়ার কথা। সে হলে পৌঁছে যায় আর সব টিকিট কিনে ফেলে। সে বাইরে দাঁড়িয়ে রানীর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সেখানে রানী আসে না। সে রিশুর সাথে তার বাড়িতে তাদের পার্সোনাল টাইম স্পেন্ড করছিল। অভিমন্যু অপেক্ষা করতে করতে রাত 9টা বেজে যায়, কিন্তু সে আর আসে না। সেজন্য অভিমন্যু রানীর বাড়িতে চলে আসে। রানী সেখানে অভিমন্যুর থেকে মাফ চায়। অভিমন্যু বলে, মাফ চাওয়ার কিছু নেই, আজকে হয়নি তো কি হয়েছে, সামনে ফ্রাইডে আমরা যাব। রানী এইবারও হ্যাঁ বলে দেয়। তারপর আমরা দেখি একটি মার্কেটে রানী আর রিশু দেখা করে। রানী রিশুকে সব কিছু বলে দেয় যে আজ এগুলো হয়েছে, কিন্তু তখনই একটি চোর আসে আর রানীর পার্স নিয়ে দৌড় দেয়। রিশু ওর পিছু নেয়, কিন্তু সামনে যখন রিশু পুলিশ দেখে সে সেখান থেকে চলে যায়। আর পুলিশ এখানে আর কেউ না, সে হচ্ছে ইন্সপেক্টর কিশোর। পরে তারা চোরকে ধরে রানীর পার্স নিয়ে রানীর অ্যাড্রেস মতো তার বাড়িতে যায় তার পার্সটি ফেরত দিতে। কিন্তু ইন্সপেক্টর কিশোরের মনে হতে থাকে যে রিশু এখনও বেঁচে আছে আর তারা দুইজন আগ্রা পালিয়ে চলে এসেছে। তারপর রানী হলে মুভি দেখতে যায়, যেখানে আমরা রিশুকেও দেখি আর ইন্সপেক্টর কিশোরকেও। কোনোভাবে রিশু ইন্সপেক্টর কিশোরকে দেখে ফেলে, এজন্য সে সেখান থেকে চলে যায়। সে বুঝতে পারে যে পুলিশ রানীর পিছু নিয়েছে আর তার উপর নজর রাখছে, এজন্য সে তার ফোন থেকে তার সিম কার্ড ফেলে দেয়। রানী যখন রিশুর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, সে পারে না। তারপর রিশু নিজে থেকেই রানীকে ফোন দেয়। সে তাকে বলে পুলিশ তাদের পিছু নিয়েছে, তাদের উপর নজর রাখছে, পুলিশের আমাদের উপর সন্দেহ হয়ে গিয়েছে, আর এমন যদি হয় তাহলে তোমাকে পুলিশ স্টেশন ডাকবে। তারপর আমরা দেখি যেমনটা রিশু রানীকে বলেছিল, ঠিক তেমনই পুলিশ রানীকে পুলিশ স্টেশন ডাকে। সেখানে ইন্সপেক্টর কিশোর ছিল, সে রানীকে জিজ্ঞাসাবাদ করছিল। সে রানীকে বলে, আমি তোমার কল হিস্ট্রি বের করেছি, সেখানে আমরা দেখেছি তুমি একটি ছেলের সাথে সবচেয়ে বেশি বার কথা বলেছ। ছেলেটি কে? তখন রানী বলে সে তার বন্ধু।
আর তখনই আরেকজন পুলিশ অফিসার আসে, তার নাম মন্টু। সে রানীকে বলে এই কেসটি এখন সে তদন্ত করবে, আর এটাও বলে নীল তার ভাতিজা আর সে তার চাচা। সে রানীকে বলে এখন এই কেসটা তার পার্সোনাল হয়ে গেছে, আর তার একটি বদস্বভাব আছে, যখন সে কারো পেছনে লাগে সে হাত পা ধুয়ে তার পেছনে পড়ে যায়। বলে যে রিশুও তাকে অনেক ভালো করে চেনে, আর রানীকে জিজ্ঞেস করতে বলে রিশুকে যে মন্টু চাচা কে। তারপর মন্টু চাচা রানীকে সেই কলের ব্যাপারে জিজ্ঞেস করে যে সে ঘন্টার পর ঘন্টা কার সাথে কথা বলে, আর বলে তুমি যার সাথে কথা বলো সে ট্রাভেল এজেন্সির কাছে কেন যাওয়া আসা করে। কিন্তু রানী বলে সে কিচ্ছু জানে না। তখন মন্টু চাচা বলে যে আমি খুব ভালো করেই জানি রিশু এখানেই আছে এবং সে বেঁচে আছে, আর আমি তাকে ধরবই। তারপর রানী যেই জায়গায় থাকে সেই জায়গায় পুলিশ রিশুর ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করে দেয়। এদিকে রিশু খুব ভালোভাবেই বুঝতে পারে যে পুলিশ তাকে খুঁজছে। একদিন রিশু দেখে যে গুড্ডুকে পুলিশ অ্যারেস্ট করে ফেলেছে। পুলিশ রিশুকে খুঁজতে খুঁজতে পুনমের ওখানে পৌঁছে যায়, যে কিনা রিশুর বাড়ির মালিক ছিল। তখন পুনম রিশুর কাছে যায় আর রিশুকে বলে যে পুলিশ তাকে খুঁজতে এসেছে। তখন পুনম দেখে রিশু কিছু লুকোচ্ছে। তারপর পুনম পুলিশকে এসে বলে সে এই লোকটিকে চেনে না। পুলিশ এটা শুনে চলে যায়। পুনম এই কারণে পুলিশকে কিছু বলেনি, কারণ সে চায় রিশু যেন তার হয়ে যায়। তারপর রাতের বেলা রিশু খুব ঘাবড়ানো অবস্থায় রানীর বাড়িতে যায়, আর সে রানীকে বলে সব শেষ হয়ে গেছে। তারা যে থাইল্যান্ড যাওয়ার স্বপ্ন দেখেছিল, সুন্দর জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল, সব শেষ হয়ে গেছে। ট্রাভেল এজেন্সির গুড্ডু পুলিশের কাছে ধরা পড়েছে, আর মন্টু চাচা তার পিছনে পড়েছে। আর সে মন্টু চাচাকে খুব ভালো করেই জানে, সে যার পেছনে পড়ে যায় তাকে সে ধরেই ছাড়ে। রিশু বলে সে স্যারেন্ডার করে দিবে, আর তখনই নিচে থেকে কিছুর আওয়াজ আসে। তখন আমরা দেখি সেখানে অভিমান্যু। তখন রানীর মাথায় একটা বুদ্ধি আসে। তারপর সে রিশুকে বলে যদি এই প্ল্যানটা সাকসেস হয়ে যায় তাহলে পুলিশ তোমাকে আর কখনো খুঁজবে না, আর আমরা সহজেই এখান থেকে চলে যেতে পারবো। পরের ফ্রাইডে রানী মুভি দেখতে যায়। অভিমান্যু হলের বাইরে অপেক্ষা করতে থাকে। রানী সেখানে পৌঁছে যায়। অভিমান্যু তাকে দেখে খুশি হয়ে যায়। সেখানে রানী অভিমান্যুকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। এটা শুনে অভিমান্যু তো অবাক হয়ে যায়। আসলে এটাই রানীর প্ল্যান। সে পুলিশের ভাবনা অন্যদিকে নেয়ার জন্য অভিমান্যুকে বিয়ে করতে চায়। কিন্তু এই ব্যাপারটা কোনো না কোনোভাবে রিশুর ভালো লাগে না। সে রানীকে বোঝায় যে তার এসব করার দরকার নেই। কিন্তু 3 দিন পর সেখানে রানী আর অভিমান্যুর বিয়ে হয়। দুজনের বিয়ে হয়ে যায়, আর এখানে রিশুও আসে। রিশুর খুব খারাপ লাগে এটা দেখে, কারণ তার চোখের সামনে তার বউয়ের বিয়ে হচ্ছে। বাসর রাতে অভিমান্যু রানীর কাছে আসতে চেষ্টা করে, কিন্তু রানী তো শুধু রিশুকে চায়, এজন্য সে তাকে বাধা দেয়। সে সেখানে অভিমান্যুকে বোঝায় যে সে তাকে শুধু বিয়ে করেছে, সে অন্য কোনো সম্পর্কে যেতে চায় না, কারণ সে এখনও রিশুকে ভুলতে পারেনি। তারপর অভিমান্যু বলে ছোটবেলায় তার পরিবারের সবাই মারা যায়, তখন থেকে অভিমান্যু একা। তারপর অভিমান্যু নানা সময় রানীর কাছে আসতে চেষ্টা করে, কিন্তু রানী সেই সুযোগটা দেয় না। সে এটা ভাবতে থাকে যে একদিন না একদিন রানী তো তার প্রেমে পড়েই যাবে। একদিন রাতে রানী অভিমান্যুকে দীনেশ পণ্ডিতের বইয়ের ব্যাপারে বলছিল। রানী যার অনেক বড় ফ্যান, সে দীনেশ পণ্ডিতের সব বই পড়েছে, কিন্তু অভিমান্যু তার কোনো বই পড়েনি। অন্যদিকে পুনম রিশুর কাছে আসতে চায়। যখন তারা কাছাকাছি আসে, দূর থেকে রানী সব কিছু দেখে ফেলে। তারপর রিশু দৌড়ে রানীর কাছে আসে, আর রানীকে সে বুঝায় যে পুনম নিজে থেকেই রিশুর পিছনে পড়ে আছে, আর তাদের মাঝে কিছু নেই। এখানে রানী রিশুকে 2-1টা কথা শুনিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে সে অনেক মদ খায়, আর নেশার ঘোরে রাতের বেলা অভিমান্যুকে সব কিছু বলে দেয়। আর ভুলবশত এটাও বলে দেয় যে রিশু বেঁচে আছে, ওকে পুনম ভালোবাসে, আর এদিকে তুমি ধোঁকা খাচ্ছ। এই কথাগুলো ডিরেক্ট অভিমান্যুর মনে গিয়ে লাগে। পরের দিন সকালবেলা অভিমান্যু রানীকে বলে কল করে রিশুকে তার সাথে দেখা করতে বলতে। রানী এটাই করে। তারা একটা মেলাতে দেখা করে, যেখানে একটি দোলনাতে বসে তারা কথা বলতে থাকে। অভিমান্যু বলে সে তাদের সাহায্য করবে, আর থাইল্যান্ড যাওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করবে। রিশু বলে তোমাকে আমরা ধোঁকা দিয়েছি, তো তুমি আমাদের সাহায্য করবে কেন? তখন অভিমান্যু বলে যে কোনো না কোনো দিন তো রানীর তোমার উপরে মন ভরে যাবে, তারপর কোনো না কোনো সময় সে আমার কাছেই আসবে। এই কথা শোনার পর রিশুর মনে হয় যে অভিমান্যু ভালো মানুষ না। এরপরও সে তার সাহায্য নেয়। তারপর অভিমান্যু রিশুকে একটি ক্লিনিকে নিয়ে যায়, যেখানে থাকলে সে পুলিশের থেকে বেঁচে থাকতে পারবে, আর সে সেফ থাকতে পারবে। সে বলে যে 2 দিনের মধ্যে তার পাসপোর্ট আর টিকিটের ব্যবস্থা করে দিবে, আর সে তাদের থাইল্যান্ড পাঠিয়ে দিবে। সেখান থেকে অভিমান্যু যাওয়ার কিছুক্ষণ পরেই পুনম আসে। পুনম এই জায়গা চিনে ফেলেছে, কারণ পুনম রিশুকে ফলো করছে। এখানে রিশু পুনমকে কিস করে, আর রিশু বলে যে তার সাথে সে 1 মাস পর দেখা করবে। এটা শুনে পুনম খুশি হয়ে সেখান থেকে চলে যায়। তার যাওয়ার একটু পরেই এখানে লাল্লান নামের একজন আসে।
সে কে একটু পরেই জানতে পারবেন। সে যাওয়ার একটু পরে আসে অভিমন্যু। অভিমন্যু এখানে ঋষুকে খাবার দিতে আসে। তারপর তারা দুইজন কথা বলতে থাকে। তাদের দুইজনের কথার মাঝে ঋষু বুঝতে পারে যে অভিমন্যু রানীর প্রেমে পুরো পাগল। অভিমন্যু এখানে ঋষুকে বলে একটি জমি জমার ব্যাপার নিয়ে তার আর তার চাচার সাথে ঝগড়া হয়েছিল, যেই কারণে সে তার চাচার পুরো পরিবারকে মেরে ফেলে। তখন হঠাৎ অভিমন্যু বুঝতে পারে যে এখানে কেউ না কেউ তো এসেছিল, আর ঋষু বুঝতে পারছিল যে সে আসলে ভালো মানুষ না। তখনই ঋষু অভিমন্যুর উপর হামলা করতে যায়, আর তখনই অভিমন্যু ঋষুর উপরে একটি ভারী জিনিস ফেলে দেয়, আর সেখানে তালা মেরে সে ভেগে যায়। তারপর সে রানীকে যমুনা নদীতে ঘুরতে নিয়ে যায়। এখানে সে রানীকে কিছু কথা বলে যে আজ পর্যন্ত যারা তাকে ধোঁকা দিয়েছে তাদের সে কখনো মাফ করেনি। তারপরেই সে তার ব্যাপারে কিছু জিনিস সামনে আনে। সে বলে সে তার ফ্যামিলির কাউকে ছাড়েনি, মানে অভিমন্যু নিজের ফ্যামিলিকে নিজেই মেরেছে। অন্যদিকে ঋষু সেখান থেকে বাইরে আসে। তারপর আমরা রাতের বেলা অভিমন্যু আর রানীকে দেখি, আর অভিমন্যুর ঘরে আমরা দীনেশ পণ্ডিতের অনেক বই দেখি। এটা দেখে আমরা বুঝতে পারি যে অভিমন্যু ও দীনেশ পণ্ডিতের অনেক বড় ভক্ত, আর সেও দীনেশ পণ্ডিতের সব বই পড়েছে। রানী সব প্ল্যানিং ওই বইয়ের উপর ভিত্তি করেই করত, কিন্তু এখন অভিমন্যুর ওই বইয়ের ব্যাপারে সব কিছু জানা আছে। এখানে হঠাৎ করেই অভিমন্যু রানীকে ধাক্কা দেয়, আর রানীর মাথা টেবিলে লেগে ফেটে যায়। আর সেই কারণেই আমরা রানীকে মুভির শুরুতেই পুলিশ স্টেশনে আসতে দেখি। এখানে সে পুলিশকে বলে যে তার স্বামী তাকে জানে মেরে ফেলবে, আর এখানে রানী পুলিশকে বলে দেয় যে ঋষু বেঁচে আছে, আর অভিমন্যু তাকেও মেরে ফেলবে। রানী এখানে মন্টু চাচাকে এটাও বলে দেয় যে অভিমন্যু তার নিজের ফ্যামিলিকে মেরে ফেলেছে, সে একজন সাইকো কিলার। তারপর মন্টু চাচা ইন্সপেক্টর কিশোরের কাছে ফোন দেয়। সে সেখানে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু তখনই ইন্সপেক্টর কিশোরের কাছে একটা কল আসে যে যমুনা নদীর পাশে দুটো লাশ পাওয়া গেছে, আর তার এটা মনে হচ্ছিল যে এই লাশ ঋষু আর অভিমন্যুরই। তাই লাশ শনাক্ত করতে সেখানে রানীকে নিয়ে যায়, কিন্তু যেই দুটি মানুষ মারা গেছে তারা পুরো জ্বলে গেছে, এজন্য তাদের সম্পর্কে কিছুই জানা যায় না। কিন্তু এখানে অভিমন্যুর সুটকেস আর পুনমের স্টিক পাওয়া যায়। এখানে রানী তো বুঝেই ফেলেছে যে কোন দুইজন মানুষ মারা গেছে। পুলিশের মনে হতে থাকে যে এগুলো সব রানীর জন্যই হয়েছে, এজন্য তারা রানীকে অ্যারেস্ট করে, আর লকআপে তাকে অনেক মারধর করে তাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু রানী তো কিছুই বলে না। তখন মন্টু চাচা মিডিয়াতে একটি মিথ্যা নিউজ ছড়িয়ে দেয় যে লকআপে রানীকে অনেক মারধর করা হচ্ছে। এইসব খবর কোনো না কোনোভাবে ঋষু দেখে ফেলে, এজন্য সে তার ভালোবাসাকে বাঁচানোর জন্য সে একটি ভিডিও রেকর্ড করে, যেই ভিডিওতে সে বলে যে সে পুলিশের কাছে স্যারেন্ডার করবে, কিন্তু এর জন্য তাদের রানীকে ছেড়ে দিতে হবে। সে বলে আজকে রাতে 8টা বাজে সে রেলওয়ে ব্রিজে স্যারেন্ডার করার জন্য আসবে। সে আরও বলে যে সে যখন ব্রিজে আসবে তখন রানী সহি সালামতে তার কাছে গেলে সে নিজেকে স্যারেন্ডার করে দিবে। এখানে মন্টু চাচা প্ল্যান করতে থাকে যে যখন ঋষু ব্রিজে আসবে তখন পুলিশ তাকে ঘিরে ফেলবে আর তাকে অ্যারেস্ট করবে। তারপর রাতের বেলা ঋষু ট্রেন থামিয়ে ট্রেনের সামনে দিয়ে আসতে থাকে নিজেকে স্যারেন্ডার করানোর জন্য। তারপর মন্টু চাচা একাই রানীকে নিয়ে ঋষুর কাছে যাওয়ার জন্য ছেড়ে দেয়। যখন রানী ঋষুর কাছে যায় তখন রানী বলে আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে, আর তখনই যেই পুলিশরা তাকে ঘিরেছিল তারা তাদের কাছে যেতে থাকে, কিন্তু তারা একটা জায়গায় এসে থেমে যায়। তাদের মধ্য থেকে একজন পুলিশ সামনে আগাতে থাকে। এটা আর কেউ নয়, এটা অভিমন্যু। অভিমন্যু এখানে বলে যে রানী আমার না হলে কারো হবে না, কারণ আমি ধোঁকা দেয়া মানুষদের ছাড় দেই না। এখানে সে রানীর উপর গান তাক করে, কিন্তু তখনই ঋষুর আর অভিমন্যুর মধ্যে একটা ঝগড়া হয়। গানটা রানী নিয়ে নেয়। রানী পেছনে গিয়ে পা পিছলে ব্রিজ থেকে পড়ে যায়। এখানে ঋষু তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এদিকে অভিমন্যু দুজনকেই নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু যমুনা নদীতে তো অনেক কুমির ছিল, তখন তারা যদি নিচে পড়ে যায় তাদের কুমির খেয়ে ফেলবে। কিন্তু হঠাৎ করে তারা 3 জন যমুনা নদীতে পড়ে যায়। পুলিশ দৌড়ে সেখানে আসে, আর তারা ভাবে যে তারা 3 জন অবশ্যই মারা যাবে, কারণ সেখানে অনেক কুমির ছিল। সার্চ অপারেশন টিম তাদের অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তাদের নাম নিশানাও পাওয়া যায় না। এখানে যদি কেউ থেকে থাকে তা শুধু কুমির আর কুমির। তারপর এই কেসটি বন্ধ হয়ে যাবে, কিন্তু মন্টু চাচা বলে এই কেস বন্ধ হবে না, কারণ মন্টু চাচা তাদের সম্পর্কে অনেক কিছু জানে। তারা যদি বেঁচে থাকে তাদের অ্যারেস্ট হওয়া তো নিশ্চিত, কিন্তু যদি বেঁচে পালিয়ে যায় তারা মুক্তি পেয়ে যাবে। সে বলে অভিমন্যুর সামনের ক্লিনিকের সিসিটিভি ক্যামেরা থেকে লাল্লান নামের একজনের পরিচয় পাওয়া যায়। অভিমন্যু আর লাল্লান মিলেই অভিমন্যুর ফ্যামিলিকে মারে, কিন্তু পরে লাল্লান অভিমন্যুকে ব্ল্যাকমেইল করতে থাকে। সিসিটিভি ক্যামেরাতে দেখা যায় লাল্লান যেদিন অভিমন্যুর ক্লিনিকে আসে তখন থেকে তাকে আর পাওয়া যায় না, কারণ লাল্লান মারা গেছে।
তারপরেই কথা আসে পুনমের। পুনমকেও সেই সিসিটিভি ক্যামেরাতে দেখা গেছে সে অভিমন্যুর ক্লিনিকে এসেছিল। সেখানে সে রিশুর সাথে দেখা করে, তারপর সেও গায়েব। আর যে দুজন মানুষ মারা গিয়েছে তারা আর কেউ নয়, লল্লন আর পুনমই। আর অভিমন্যু বায়োলজিতে টপার ছিল, তাই সে জানতো লাশগুলোকে কিভাবে দেখাতে হবে। আর ডিএনএ টেস্টের পরে এটা প্রমাণ হয়ে গিয়েছে যে এই লাশগুলো রিশু আর অভিমন্যুর না। তারপর অভিমন্যুর বাড়ির সিসিটিভি ক্যামেরাতে দেখা যায় যে অভিমন্যু আর রানী রাত 7টা বাজে বাড়িতে আসে। তার 15 মিনিট পরে আরেকজন লোক অভিমন্যুর বাসায় আসে। আর 10টা বাজে রানী দৌড়ে পুলিশ স্টেশন যায়। রানী এখান থেকে যাওয়ার পরে রিশু আর অভিমন্যু সেই বাড়ি থেকে বের হয়ে আসে। যেহেতু রাতের বেলা ছিল তাই সেখানে কিছু না কিছু তো হয়েছেই, কিন্তু এসিপি স্যার বলে যে 3জনই যেহেতু যমুনা নদীতে পড়ে গিয়েছে তাদের 3জনকেই কুমির খেয়ে ফেলেছে, এজন্য এই কেসটি বন্ধ করে দিতে চায়। তারপর কিছু মাস পরে আমরা হিমাচল প্রদেশের একটা সিন দেখতে পাই, যেখানে আমরা রানীকে দেখি যে সে উদাসীন হয়ে বসে আছে। সে নিজের ইনসিডেন্টগুলো মনে করছিল। যখন তারা পানি থেকে বেরিয়ে এসেছিল তখন শুধু রানী আর অভিমন্যুই বেঁচে ছিল। রিশুকে কুমির খেয়ে ফেলে। তারপর তারা হিমাচল প্রদেশে শিফট হয়ে যায়। সেখানেই তারা থাকতে থাকে। এখানে রানী বাচ্চাদের পড়ায় আর সেখানেই অভিমন্যু একটি ছোট ক্লিনিক চালায়। যখন রানী বাচ্চাদের পড়াচ্ছিল তখন রানী একটি বাচ্চার বইয়ে দেখে দীনেশ পণ্ডিতের বইয়ের কিছু লাইন লেখা, আর কোনো না কোনোভাবে এই লাইনটা রিশুরই। অন্যদিকে আমরা বিহারে মন্টু চাচাকে দেখতে পাই, আর তার কাছেও একটা দীনেশ পণ্ডিতের বই দেখতে পাই। আর সেই বইটিতে লেখা ছিল যে এই বইটির শুধু 3টি কপি, তার মধ্যে থেকে একটি কপি আপনার কাছে। আর এই বইটি পড়ার পর সে বুঝতে পারে যে তারা কিভাবে প্ল্যানিং করেছিল। যখন রানী অ্যারেস্ট হয়েছিল তখন 3 দিনে তারা প্ল্যান বানিয়েছিল। প্রথম রাতে তারা ব্রিজের পাশে যমুনা নদীতে যায় প্রচুর মাছ নিয়ে, আর তারা যমুনা নদীতে প্রতি 2 কিলোমিটার পর পর তারা সেই মাছগুলোকে দেয়। তারা খুব ভালো করেই জানতো কুমির মাছ ধরার জন্য এভাবে 2 কিলোমিটার পর পর মাছ দিলে দূরে সরতে থাকবে। তারা এভাবে টানা 3 দিন পর্যন্ত কুমিরকে মাছ দিতে দিতে 12 কিলোমিটার দূরে পর্যন্ত নিয়ে যায়। এখন আর ব্রিজের আশেপাশে কোনো কুমির নেই। আর পরে তারা তাদের প্ল্যান মতো 3জনই যমুনা নদীতে লাফ দেয়, কেননা তখন যমুনা নদীতে কুমির ছিল না, তাই তাদের কোনো প্রবলেমও হয়নি। মন্টু চাচার সেই বইয়ের শেষ পৃষ্ঠায় লেখা ছিল, কাহিনী রোমাঞ্চকর লাগলে আরও বেশি রোমাঞ্চিত হতে 20 মার্চ তোতামেনা লাভার্স পয়েন্টে মন্টু চাচাকে আসার জন্য। অন্যদিকে অভিমন্যুর টিফিন বক্সেও একটি ছোট চিরকুটে লেখা 20 মার্চ তোতামেনা লাভার্স পয়েন্টে যাওয়ার কথা। তারপর আমরা তোতামেনা লাভার্স পয়েন্টে দেখি জায়গাটা খুবই বিপজ্জনক ছিল। রানী সেখানে খুব কিনারে দাঁড়িয়েছিল। সেখান থেকে নিচে একটি ঝর্ণা ছিল। রানী বলে যে আমার এমন মনে হয়েছিল রিশু যখন মারা গিয়েছিল যে আমি তোমার সাথে সামনের জীবন কাটাবো, কিন্তু আমি এখন জানি ওই দিন রাতে কি হয়েছিল। যখনই সে অভিমন্যুকে সব বলতে যাবে তখনই সেখানে মন্টু চাচা চলে আসে। তারপর রানী ওই রাতের ব্যাপারে বলে। ওই রাতে যখন রানী আর অভিমন্যু একসাথে ছিল তখন হঠাৎই রিশু এসে পড়ে, আর তাকে দেখে সেখানে হঠাৎই রানীর পা পিছলে যায়, যেই কারণে তার মাথা টেবিলে লেগে ফেটে যায়। যখন তার হুঁশ আসে তারা 3জন তখন প্ল্যান বানায়। আর এখানে অভিমন্যু তাদের মাগরমাছ কি সিকাঞ্জা এই বইয়ের ব্যাপারে বলে, যদি আমরা এই বইয়ের মতো চলি তাহলে আমরা 3জনই বাঁচতে পারবো, আর আমাদের মৃত্যুর আগেই আমরা মুক্তি পাবো। ওই রাতে তারা 3জনই যমুনা নদীতে লাফ দেয়, কিন্তু রিশুর প্রবলেম হয় কারণ তার একটি হাত ছিল না। এদিকে অভিমন্যু এর সুযোগ নিয়ে যখন কুমির তাদের কাছে আসছিল তখনই রিশুর নকল হাতটি অভিমন্যু খুলে নেয়, যেই কারণে রিশুকে এখানে কুমির খেয়ে ফেলে। রানীর মনে হয় যে এখানে অভিমন্যুর কোনো ভুল ছিল না, কিন্তু এখানে সব দোষ অভিমন্যুরই। তখন রানী বলে যদি সে রিশুর না হয় সে কারোরই হবে না। তারপর রানী সেই লাভার পয়েন্ট থেকে লাফ দেয় আর সেখান থেকে নিচে পড়ে যায়। তারপর মন্টু চাচা সেখান থেকে অভিমন্যুকে অ্যারেস্ট করে নেয়। তারা ফ্লাইটে তাকে নিয়ে যায়। এখানে অভিমন্যু বলে যে তারা তার লাশ খুঁজে পাবে না, সে জানে তার লাশ পাওয়া যাবে না। এখানে আমরা একটি দৃশ্য দেখি, যখন রিশুর হাত খুলে গিয়েছিল আর কুমির আসছিল তখন রিশু তার সেই হাতটি কুমিরের মুখে দিয়ে দিয়েছিল, যার কারণে এখানে রিশু সহি সালামতে ফিরে আসতে পেরেছিল। আর সেদিন বাচ্চাদের বইয়ে যে দীনেশ পণ্ডিতের বইয়ের লাইন লেখা ছিল সেটা রিশুই লিখেছিল, কেননা রিশু বেঁচে আছে। তারপর আমরা দেখি রানী তো সেই লাভার পয়েন্ট থেকে লাফ দিয়েছিল, কিন্তু সে মারা যায়নি। সে একটি নদীতে গিয়ে পড়ে আর সে বেঁচে যায়। সে সেখান থেকে নদীর কিনারে আসে আর নদীর সেই কিনারেই তার সাথে রিশুর দেখা হয় আর তারা আবার এক হয়ে যায়। এখানে অভিমন্যুকে মন্টু চাচা ফিরিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই একটা নতুন জিনিস সামনে আসে আর আমরা তখনই জানতে পারি যে দীনেশ পণ্ডিত অভিমন্যুর বাবা। আর মুভিটি এখানেই শেষ হয়।